হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আজকে আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বর্তমানে পুরো পৃথিবীর এতগুলো মহাদেশ, এতগুলো মহাসাগর কিভাবে সৃষ্টি হয়েছিল বা কি এমন তত্ত্ব কাজ করছে এর পেছনে, কোন কোন বিজ্ঞানীর অবদান রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা জানবো। দেখো, বোর্ডে লেখাই রয়েছে হেডিং, এবং তোমরা থাম্বনেল দেখেও বুঝতে পেরে গেছো মহাদেশ এবং মহাসাগরগুলি, স্পেশালি ইন্ডিয়া কিভাবে ফরমেশন হলো, পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক তত্ত্ব যেটা, সেটা কিভাবে কাজ করলো, সেই বিষয়গুলো আজকে আমরা অবশ্যই বুঝে নেব। তো প্রথমেই দেখো, আমি এখানে যে ছবিটা রেখেছি সেই ছবিটা থেকে একটুখানি, আচ্ছা ছবিটা এখান থেকে সরবে না, এখান থেকেই তোমাদেরকে বুঝতে হবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রায় 200 মিলিয়ন বছর আগের একটা ছবি। অ্যালফ্রেড ওয়েগনার বলে একজন ব্যক্তি, তিনি আমাদেরকে একটা তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বটায় কি কি বলা হচ্ছে সেটাই এখন আমরা ডিসকাস করব। অ্যালফ্রেড ওয়েগনার, এই তত্ত্বটার নাম হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। উনি বলছেন আগে, মানে প্রায় 200 মিলিয়ন বছরেরও বেশি আগে, পুরো পৃথিবীর এই যে শিলাস্তরটা, সেটা আসলে এক জায়গাতেই ছিল, এবং সেটার একটা বড়সড় নাম ছিল প্যানজিয়া। এই প্যান শব্দটা আমরা ওভারঅল বা সম্পূর্ণ জায়গা জুড়ে এটা বোঝাতে ব্যবহার করি। দেখবে এখনকার দিনের অনেক রকম ওয়েব সিরিজ বা মুভি রিলিজ করে, যেটা আমরা বলে থাকি যে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, অর্থাৎ সমগ্র অঞ্চল জুড়ে। তো এইরকমই একটা বড় অঞ্চল, পুরো পৃথিবীর শিলাখণ্ডটা খানিকটা এই রকম দেখতে ছিল, সেটার নাম ছিল প্যানজিয়া। এবং পুরো মহাসাগর একটাই ছিল, যার নাম দেওয়া হয়েছিল প্যানথালাসা। এই এটা বলছেন কে? এটা বলছেন কিন্তু অ্যালফ্রেড ওয়েগনার। এবার এই প্যানজিয়া এবং প্যান্থালাসা কিভাবে আলাদা হলো সেটা চলো দেখে নি। তার আগে মনে রাখতে হবে, এই যে তত্ত্বটা, এটা কিন্তু এসেছে 1912 সালে। উনি প্রথমে এই তত্ত্বটার কথা বলেন, এবং এই তত্ত্বটার বিষয়ে তিনি একটা বইও লিখেছিলেন। যেই বইটার নাম কি বলতে পারবে? যে বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ানস। এই বইটা অ্যালফ্রেড ওয়েগনারেরই লেখা। দ্য origin of continent and oceans। এই বইটা লিখছেন অ্যালফ্রেড ওয়েগনার। এই বইতে 1915 সালে এটা রিলিজ হয়। তখন উনি এই তত্ত্বটার বিষয় লিখে প্রকাশ করেন। প্রথমে বলছেন 1912-তে, এবং প্রকাশ হচ্ছে 1915-তে। তো এই তত্ত্বটার মাধ্যমে কিন্তু উনি কি কি বোঝালেন সেটা এবার চলো আমরা দেখে নিই। দেখো, এই ছবিতে তোমরা দেখতে পাবে কিভাবে একটাই বড় ভূখণ্ডের মধ্যে আলাদা আলাদা খণ্ডে মহাদেশগুলো ছিল। দেখো, এটা হচ্ছে ইউরেশিয়া বা ইউরোপ এবং এশিয়া, এটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা আফ্রিকা, এটা সাউথ আমেরিকা। ইন্ডিয়ার এই অংশটা আস্তে আস্তে ওপর দিকে উঠে এই রকম একটা অঞ্চলে যুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া। কিভাবে এটা তাহলে যুক্ত হলো? যখন মহাদেশগুলোর মধ্যে থাকা পাত বা প্লেট তারা সঞ্চারিত হলো, অর্থাৎ তারা সরে সরে গেল। পাত বা প্লেট জিনিসটা কি? পাত বা প্লেট গুলো খানিকটা এইরকম দেখতে হয়, মানে এটা আমরা ধরে নিতে পারি। এরকম যদি আমরা 3D দেখি, প্লেট জাস্ট রয়েছে, এরকম অনেকগুলো প্লেট কিন্তু রয়েছে আমাদের ভূপৃষ্ঠেরও নিচে এবং মহাসাগরেরও নিচে। এই প্লেটগুলো যদি একে অপরের দিকে সরে আসে, আচ্ছা প্রথমে বলা ভালো এগুলো কোথায় রয়েছে। এগুলো কিন্তু রয়েছে আমাদের ভূপৃষ্ঠের ঠিক নিচের যে স্তর রয়েছে, মানে ক্রাস্ট, শিলামণ্ডল, তার নিচে কিন্তু রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার। সেই তার উপরেই ভাসমান অবস্থাতে কিন্তু এই পাত বা প্লেটগুলো রয়েছে, এবং সব সময় কিন্তু এদের মধ্যে একটা খুবই সামান্য সঞ্চরণ হচ্ছে, অতি সামান্য। এবং যখন এই পাত বা প্লেটগুলো একে অপরের অভিমুখেই এগিয়ে আসে, তখন আমরা দেখব ধাক্কা লাগবে এবং অভিসারী পাত সীমান্ত তৈরি হবে।
বা যেটাকে আমরা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলে থাকি। ঠিক আছে, যদি এই পাত বা প্লেট গুলো একইভাবে, আমি আরেকবার আঁকি, দেখো যদি এরা একে অপরের উল্টো অভিমুখে এবার এগিয়ে যায়, মানে ও ওদিকে চলে যাচ্ছে, ও ওদিকে চলে যাচ্ছে, তখন আমরা তাকে বলবো প্রতিসারি পাত সীমান্ত। আর যদি এই পাত বা প্লেট গুলো একে অপরের গা ঘেঁষে বেরিয়ে যায়, মানে ব্যাপারটা যদি এরকম হয়, মানে এ এদিকে যাচ্ছে এবং এ এদিকে যাচ্ছে, ব্যাপারটা যদি এরম হয়, তখন দেখো এই রকম একটা জায়গাতে কিন্তু হালকা একটা মানে কম্পন অনুভূত হবে, এই যে এই জোনটা তখন হয়ে যাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল। ঠিক আছে, এইরকম হলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু ম্যাগমা বেরিয়ে আসবে, ফাটল তৈরি হবে ভূপৃষ্ঠে। আর এই রকম যখন হবে তখন এটার ওপর কিন্তু এইভাবে ভেঙে ঢুকে যাবে, যার ফলে এখানে কিন্তু ভূপৃষ্ঠের ওপরে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আলাদা। এবার যখন ভূপৃষ্ঠের নিচে থাকা এই পাত বা প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, তখনই কিন্তু এই মহাদেশীয় সঞ্চরণ ঘটে বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির উদ্ভব হয়। পাতের সঞ্চরণের ফলে এই বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আলাদা আলাদা কন্টিনেন্ট গুলো সৃষ্টি হয়েছে। দেখো ইন্ডিয়া কিভাবে সৃষ্টি হলো সেটা এখানে দেওয়া রয়েছে। এই যে ইউরেশিয়ার এই রকম একটা জায়গায় ইন্ডিয়া হচ্ছে, যেই জায়গাটা মাদাগাস্কার ছিল সেখানকার একটা পার্ট। ঠিক আছে, মাদাগাস্কার এর একটা পার্ট কিন্তু উঠে ভেঙে মানে আলাদা হয়ে গিয়ে ওপর দিকে উঠে ইউরেশিয়ার এই নিচের অংশের সাথে যুক্ত হচ্ছে, এবং এখানে কিন্তু গঠন হয়ে যাচ্ছে আমাদের বর্তমান ভারতবর্ষ। যেই অংশটা ইন্ডিয়ার, এই দেখো এই রকম একটা অংশ, এটা আস্তে আস্তে উঠে উঠে এখানে যুক্ত হচ্ছে, বেঁকে গিয়ে যুক্ত হচ্ছে। ঠিক আছে, পুরো তুমি যদি এই রকম একটা জায়গায় লক্ষ্য করো, আকৃতিটা কিন্তু এই রকম। ঠিক আছে, ইন্ডিয়ার একদম যেটা উপদ্বীপীয় অঞ্চল সেই অংশটা কিন্তু গিয়ে ধাক্কা লেগেছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাই ইন্ডিয়া কিভাবে ফর্ম হলো। দেখো এইরকম একটা জায়গায় ল্যান্ডমাস, যেটা 70 মিলিয়ন বছর আগে। যদি বলে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা কত বছর আগে, মানে সরা শুরু হচ্ছে কবে, সেটা 400 মিলিয়ন আগে, 400 মিলিয়ন বছর আগে, 400 মিলিয়ন বছর আগে। এই 400 মিলিয়ন বছর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই একসাথে ছিল, সেটা আস্তে আস্তে আলাদা হওয়া শুরু হয়। এবং এই যে এই ঘটনাটা, এটা হচ্ছে দেখো শুরু হচ্ছে 70 মিলিয়ন আগে, 70 মিলিয়ন বছর আগে এরকম একটা আরো কিছুটা উঠেছে 50 মিলিয়ন বছর আগে, এবং তারপর এখানে কিন্তু আস্তে আস্তে যুক্ত হয়ে গেছে। এটা আগে ইকুয়েটরের অনেকটা মানে বিষুবরেখার অনেকটা নিচে কিন্তু ছিল। তারপর আস্তে আস্তে এই দেখো শ্রীলঙ্কার এই অংশটা ভেঙে আলাদা হয়ে গেছে এবং এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর যেখানে ওপরে ছিল ইউরেশিয়ান প্লেট আর নিচে ছিল কিন্তু ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। আচ্ছা, এই যে পুরো একটাই মহাদেশ প্যানজিয়া, প্যানজিয়ার কিন্তু দুটো ভাগ ছিল। ওপরের অংশটাকে বলা হতো, দাঁড়াও লিখে দিই, ওপরের অংশটাকে আমরা মানে যেটা উত্তর ভাগের উত্তর গোলার্ধের যে পুরো অংশ, সেটাকে আমরা বলবো আঙ্গারা ল্যান্ড। আর দক্ষিণ ভাগের এটাকে আমরা বলবো গন্ডোয়ানা ল্যান্ড। তো এই যে দক্ষিণ ভাগের অংশটা, সেটা থেকেই কিন্তু ভারতবর্ষ মূলত সৃষ্টি হচ্ছে। ভারতবর্ষ কোন দুটো প্লেটের ওপর তৈরি, ওপরে উত্তরে হচ্ছে ইউরেশীয় প্লেট, আর দক্ষিণে হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় প্লেট।
এই দুটো পাতের সংঘর্ষের ফলে কিন্তু ইন্ডিয়া তৈরি হচ্ছে। আর এই দুটো পাতের সংঘর্ষের ফলেই কিন্তু যখন এরকম একটা জায়গাতে সংঘর্ষটা হচ্ছে, এখানে কিন্তু হিমালয় পর্বতের উৎপত্তি হচ্ছে। সেটাও এই দুটো পাতের এরকম অভিমুখে যখন ওরা এসে কি বলবো ঘর্ষণ হচ্ছে, তার ফলে কিন্তু একটু আগেই যেটা তোমাদেরকে দেখালাম যে অভিসারী পাত সীমান্ত, এই যে জিনিসটা হচ্ছে দুটো একে অপরের কাছে চলে আসছে, ওপরে উঠে যাচ্ছে, সেখানেই কিন্তু তৈরি হয়ে গেছে দেখো এই ভঙ্গিল পর্বত, যেটা কিন্তু ভারতে রয়েছে হিমালয় ভঙ্গিল পর্বত। ঠিক আছে, মানে দুটো পাত বা প্লেটের অভিমুখে যখন ঘর্ষণ ঘটছে তার ফলে। আর পুরো ভারতবর্ষটা এইভাবে কিন্তু সৃষ্টি হয়েছে, মানে ওপরে ছিলই কিছুটা অংশ, নিচের এই অংশটা কিন্তু এভাবে যুক্ত হয়ে গেছে। আর ওপরে কিন্তু এরকম আরো এগিয়ে এসে তারপরে ভারতবর্ষ যে অংশটা ছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলছে এখানে, ভারতবর্ষ ছাড়াও বাকি যতগুলো কন্টিনেন্টস রয়েছে সেই কন্টিনেন্ট গুলো কিন্তু এখানে আমি দেখিয়ে রেখেছি। দেখো এখানে নর্থ আমেরিকান প্লেট, এটা ইউরেশিয়ান প্লেট, এটা আফ্রিকান প্লেট, এটা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এইরকম একটা জায়গা থেকেই কিন্তু ভেঙে ইন্ডিয়ার যুক্ত হয়েছে। এই দেখো এই জায়গাটা কিন্তু এরকম ছিল, যেটা কিন্তু এরকম একটা মাদাগাস্কারের কাছে ছিল, যেটা ভেঙে উঠে গেছে। এটা হচ্ছে সাউথ আমেরিকান প্লেট, এটা আন্টার্কটিক প্লেট, এটা প্যাসিফিক প্লেট। তাহলে দেখে নাও সংখ্যা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 এবং 7। তাহলে কোন 7টা প্লেট রয়েছে পুরো পৃথিবীতে যতগুলো কন্টিনেন্ট, তার মধ্যে এই 7টা প্লেটের নাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ফরমেশনটা হচ্ছে। ঠিক আছে, এবার এই যে ব্যাপারটা আলফ্রেড ওয়েগনার বলছেন, এর তো কোনো একটা প্রমাণ থাকতে হবে। উনি প্রমাণ হিসেবে কি কি বলছেন? আচ্ছা আগে বলি 7টা টোটাল প্লেট। এবার বলছি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর প্রমাণ। প্রমাণটা কি? প্রথমত এই যে সাউথ আমেরিকা আর আফ্রিকা, দেখো ভালো করে লক্ষ্য করলে এই জায়গাটা আর এই জায়গাটা কেমন জানি মনে হচ্ছে না দুটো যুক্ত হতে পারতো? আমরা সেই ছোটবেলায় জিগস পাজল খেলতাম না, আলাদা আলাদা হয়ে যেত সেই মানে আলাদা আলাদা টুকরোগুলোকে জুড়ে একটা ছবি। তো এই ভাগগুলোকে দেখলে তুমি বুঝতে পারবে এটা একসাথে ছিল। এই যে এইরকম একটা জায়গা আর এইরকম একটা জায়গা, এটা কোথাও গিয়ে হয়তো জুড়ে ছিল, বা এই জায়গাটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে এটা হয়তো এক সময় একসাথেই ছিল। আর এই রকম জায়গাতে মানে সাউথ আমেরিকার এইরকম জায়গাতে যে জীবাশ্মগুলো পাওয়া যায়, আফ্রিকার এই জায়গাগুলোতেও সেই একই প্রাণীর বা উদ্ভিদের জীবাশ্ম কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রথমেই বলা যেতে পারে আকৃতি, মানে যে জায়গাটায় ভাঁজ রয়েছে সেটাতেই পাশে একটা কি বলবো ফিল ইন দা ব্ল্যাঙ্কস করার মতন জায়গা। দুয়ে আমরা বলতে পারি জীবাশ্ম, তিনে আমরা বলতে পারি জলবায়ু। জলবায়ুর বিষয়টা কি? মানে যেই জায়গাগুলো জুড়ে যেতে পারে বলে উনি প্রমাণ দেখাচ্ছেন বা উনি বোঝানোর চেষ্টা করছেন অ্যালফ্রেড ওয়েগনার তার বইতে, সেইগুলোতে আমরা দেখব যে জলবায়ুগত কিন্তু বেশ কিছু মিল আছে, বা সেখানকার হাওয়া বাতাস বা ইভেন সেখানকার মাটি, এই টেক্সচার গুলোতেও কিন্তু বেশ কিছু মিল রয়েছে, যেটা কিন্তু অ্যালফ্রেড ওয়েগনার তুলে ধরছেন। আর পরবর্তীকালে আমরা দেখব যে হ্যারি হেস, এই ব্যক্তি ইনিও একজন বিজ্ঞানী, হ্যারি হেস, ইনি 1960 সালে একটি মতবাদ দেন, যেটার নাম হয়ে যাচ্ছে সি ফ্লোর স্প্রেডিং। এই সি ফ্লোর স্প্রেডিং বিষয়টা কি? এক্ষেত্রেও পাত সীমান্ত বা যেটা আমরা বলবো প্রতিসারী পাত সীমান্ত। দেখো এরকম একটা পাত এবং এরকম একটা পাত যদি থাকে, এবং এটা কিন্তু মহাসাগরের কথা আমি বলছি, দুটো পাত যদি দুটো আলাদা দিকে বিপরীত দিকে সরে যায় এবং প্রতিসারী পাত সীমান্ত গঠন করে, সেই প্রতিসারী পাত সীমান্তের মাঝখানে যে ফাটলটা হয়ে গেল পাত দুটো সরে যাওয়ার ফলে, সেখান থেকে কিন্তু গভীর মানে অত্যন্ত উত্তপ্ত যে ম্যাগমা হয়, সেই ম্যাগমাটা কিন্তু ওপর দিকে উঠে আসছে। ম্যাগমা,
এই ম্যাগমা উপর দিকে উঠে আসার ফলে যেটা হচ্ছে, এখানে এইরকম মাঝখানের জায়গাটাতে নতুন করে ম্যাগমাটা জমছে এবং সেটা কিন্তু এদেরকে দূরে আরো ঠেলে দিচ্ছে। ঠিক আছে, দুটো কিন্তু দুদিকে ঠেলে দিচ্ছে, মানে ম্যাগমাটা ফাটল হলো হালকা, ম্যাগমা বেরিয়ে সেই দুটোকে আরো ঠেলে দিচ্ছে। কারণ ম্যাগমা বেরোলে তারপরে সেটা জমে যায়, সেটা জমে শক্ত হয়ে যায়। এবার এই জায়গাটাতে তখন কি হচ্ছে, আরো কিছুটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটা গ্যাপ। এবার ধরো এইখানে একটা প্লেট রয়েছে আর এইখানে ধরো একটা প্লেট রয়েছে, এই মাঝখানটা কিন্তু তৈরি হয়ে গেছে ম্যাগমা জমে একটা ভূভাগ। এটাকে আমরা সি ফ্লোর স্প্রেডিং বলছি, মানে সমুদ্রের তত্ত্ব, যে এই সমুদ্রের মানে বক্ষের প্রসারণ তত্ত্ব, সমুদ্র বক্ষ যে প্রসারিত হচ্ছে ম্যাগমা জমে। তো এটা কিন্তু বলছেন হ্যারি হেস, এবং হ্যারি হেস যখন এই ধারণাটার কথা উনি নিয়ে আসছেন 1960 সালে, তখন কিন্তু ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে কোথাও গিয়ে অ্যালফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সেটাতে আমরা যেন একটা সামঞ্জস্য পাচ্ছি, বা এটা কিন্তু একটা প্রমাণ স্বরূপ কাজ করছে। তখন কিন্তু আরো বেশি ভাবে এই থিওরিটা বিজ্ঞানীদের কাছে সর্বজন গ্রাহ্য হয়ে গেল, কারণ দুজনের বক্তব্যের কিছুটা হলেও মিল পাওয়া গেল এবং একে অপরের বক্তব্যটাকে যেন সামঞ্জস্যপূর্ণ করে তুললো। তো এইভাবে কিন্তু বর্তমানে ভারতবর্ষ এবং পুরো পৃথিবীর প্রত্যেকটা যতগুলো মানে কন্টিনেন্ট রয়েছে সবকটাই এভাবেই তৈরি হচ্ছে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, বর্তমানে সমগ্র পৃথিবীতে কতগুলো কন্টিনেন্ট বা মহাদেশ এবং তাদের নাম কি কি? প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং এই ধরনের ভূগোল কিংবা ইতিহাস কিংবা বিভিন্ন টপিকের ওপর আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য এই চ্যানেলটাতে চোখ রাখো, সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকো, কারণ আমরাও সবসময় তোমাদেরকে তোমাদের প্রিপারেশন যাতে আরো ভালো হয় সেই পথ চলাতে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ।